আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রীকে হত্যা করতে গোয়েন্দা নিয়োগ ইরানের। এরপর জানিয়ে দিব ইসরায়েল কি হামাসকে ধ্বংস করতে পারে। এদিকে 1 বছরের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়ো, ইসরায়েলকে জাতিসংঘের হুঁশিয়ারি। আরও জানিয়ে দেব লেবানন জুড়ে আতঙ্ক। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের জ্বালানি ও বেসামরিক অবকাঠামোতে রাশিয়ার হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রীকে হত্যা করতে গোয়েন্দা নিয়োগ ইরানের। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রীকে হত্যা করার জন্য ইরান এক ইসরায়েলি গোয়েন্দা নিয়োগ দিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির সরকার। তবে ওই গোয়েন্দাকে আজ গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে, কিন্তু তার নাম প্রকাশ করা হয়নি। স্থানীয় পুলিশ একটি বিবৃতিতে বলেছে, সন্দেহভাজন ব্যক্তিকে দুবার ইরানে ডেকে নেওয়া হয়েছিল। মিশন পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ দেওয়া হয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই ইসরায়েলি নাগরিক একজন ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে তুরস্কে বসবাস করতেন। সেখানে তার তুর্কি এবং ইরানি নাগরিকদের সাথে ব্যবসায়িক ও বাণিজ্যিক সম্পর্ক ছিল। 2024 সালের এপ্রিল মাসে সন্দেহভাজন ওই ব্যক্তি 2 তুর্কি লোক আন্দ্রে ফারুক আসলান এবং জুনায়েদ আসলানের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমকে এগিয়ে নিতে ইরানে বসবাসকারী এডি নামের একজন ধনী ব্যবসায়ীর সাথে দেখা করতে যান। এছাড়া তিনি সিরিয়ার কাছাকাছি তুর্কি শহর সামান্দক সফর করেন। সেখানে তিনি ইরানি ব্যবসায়ীর পাঠানো 2 প্রতিনিধির সাথে দেখা করেন। সামান্দাকে সন্দেহভাজন ওই ইসরায়েলি এবং ইরানিরা একটি ফোন কলে কথা বলছিলেন। পরে তারা ইরান ছেড়ে যেতে পারেনি। পরে চলতি বছরের মে মাসে সন্দেহভাজন ব্যক্তি আন্দ্রে, জোনায়েদ এবং এডির 2 প্রতিনিধির সাথে দেখা করতে তুরস্কে গিয়েছিলেন। ইরানি ব্যবসায়ী স্পষ্টতই আবার ইরান ছেড়ে তুরস্কে যেতে অক্ষমতা প্রকাশ করার পরে ওই ইসরায়েলি পূর্ব তুর্কি শহর ভ্যানের কাছে একটি ল্যান্ড ক্রসিং দিয়ে ইরানে গিয়েছিলেন। পরে সেখানে তিনি এডি এবং খাজা নামের আরেক ব্যক্তির সাথে দেখা করেছিলেন, যিনি নিজেকে ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে উপস্থাপন করেন। তদন্ত অনুসারে ইরানে এডির বাড়িতে একটি বৈঠকের সময় সন্দেহভাজন ওই ইসরায়েলি নিজেকে ইসরায়েলি নাগরিক হিসেবে উপস্থাপন করেছিলেন। ইসরায়েল কি হামাসকে ধ্বংস করতে পারে? ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা ক্ষয়ক্ষতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সক্ষম। গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ প্রায় 1 বছর ধরে চলছে। ফিলিস্তিনি ভূখণ্ডে 41,000-এরও বেশি লোক নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট বলেছেন, হামাসকে কার্যকরভাবে একটি যোদ্ধা শক্তি হিসেবে ধ্বংস করা হয়েছে। যাই হোক, হামাস ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, তাদের যথেষ্ট সম্পদ এবং নতুন সদস্য নিয়োগ চলমান রয়েছে। প্রায় 1 বছরের যুদ্ধের পর হামাস কি এখন ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে সক্ষম? গাজার মাটিতে গতিশীলতার অর্থ কী? 1 বছরের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়ো, ইসরায়েলকে হুঁশিয়ারি জাতিসংঘের। আগামী 12 মাসের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ উপস্থিতি অবসানের পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদ রায় দিয়েছে। ফিলিস্তিনিরা একে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদে বুধবার রাতে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় এ নিয়ে একটি প্রস্তাব পাশ করেছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের এই প্রস্তাবটি বাস্তবায়ন করা বাধ্যতামূলক নয়। তবে তা সত্ত্বেও ইসরায়েলের ওপর বেশ চাপ সৃষ্টি হয়েছে। প্রস্তাবটি 124 ও 14 ভোটে পাশ হয়। 43টি দেশ ভোটদানে বিরত ছিল।
জাতিসংঘ সাধারণ পরিষদের ওই প্রস্তাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ উপস্থিতি আর বিলম্ব না করে প্রত্যাহার করা উচিত। ইসরায়েলি উপস্থিতি জাতিসংঘের আন্তর্জাতিক দায়-দায়িত্ব পালন করতে বাধা দিচ্ছে। এ কারণে 12 মাসের বেশি আর ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের থাকা উচিত নয় বলে জানানো হয়। প্রস্তাবে ফিলিস্তিনিদের যে ক্ষতি ইসরায়েল করেছে তা পূরণ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বানও জানানো হয়। প্রস্তাবটিতে আন্তর্জাতিক বিচার আদালতের অভিমতকেও সমর্থন করা হয়। এতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি উপস্থিতিতে অন্যায় হিসেবে অভিহিত করে এর অবসান দাবি করে। তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিরোধিতা করে। অবশ্য যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মিত্র প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। এসব দেশের মধ্যে রয়েছে ফ্রান্স, ফিনল্যান্ড ও মেক্সিকো। এছাড়া যুক্তরাজ্য, ইউক্রেন ও কানাডা ভোটদানে বিরত থাকে। লেবানন জুড়ে আতঙ্ক। পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে লেবাননের জনগণ। বিবিসি আরবি এর কর্মীরা দেশজুড়ে 2 দিন ধরে ভয়াবহ বিস্ফোরণের পর লেবাননের মানুষের সঙ্গে কথা বলছেন। এক নারী বলেছেন, আমরা যা দেখেছি তা একটি গণহত্যা। তরুণরা তাদের হাতে, কোমরে এবং চোখে আঘাত নিয়ে রাস্তায় হাঁটছে। তারা কিছুই দেখতে পাচ্ছে না। একটি আতঙ্কের অবস্থা মানুষকে এমনভাবে অভিভূত করেছে যে তারা একে অপরের পাশে হাঁটতে ভয় পাচ্ছে। এবং সত্যি বলতে এই পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। দক্ষিণ লেবাননের একজন ব্যক্তি বলেছেন, আমাদের উদ্বেগ এবং ভয় লুকাতে পারছি না, বিশেষ করে শিশু, মহিলা এবং বয়স্কদের জন্য। অনেক নারী বলেন, বিভ্রান্তি, অস্বস্তি এবং উদ্বেগের অবস্থা পুরো লেবাননে আধিপত্য বিস্তার করছে। মঙ্গলবার লেবানন জুড়ে হিজবুল্লাহ যোদ্ধাদের যোগাযোগের জন্য ব্যবহার করা পেজারে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় 12 জন নিহত এবং 3000-এর বেশি মানুষ আহত হয়েছে। পরের দিন বুধবার হিজবুল্লাহর ব্যবহৃত শত শত ওয়াকিটকিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হয়েছে 20 জন এবং আহত হয়েছে 4 শতাধিক মানুষ। উভয় ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করা হচ্ছে। সূত্র বিবিসি। ইউক্রেনের জ্বালানি ও বেসামরিক অবকাঠামোতে রাশিয়ার হামলা। ইউক্রেনের জ্বালানি স্থাপনা ও বেসামরিক অবকাঠামোতে বুধবার রাতভর রাশিয়া হামলা করেছে। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর এই দাবি করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। জাতিসংঘের একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, মস্কোর বিদ্যুৎ গ্রিডে হামলাগুলো সম্ভবত মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোড়া 42টি ড্রোন এবং 4টি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি ভূপাতিত করা হয়েছে। এই হামলা রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের প্রায় 2.5 বছরের মধ্যে সর্বশেষ আক্রমণ। রাতভর ইউক্রেনের 9টি অঞ্চলে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। বুধবার সন্ধ্যায় সুমি অঞ্চলে ক্রাসনোপিলিয়ার কাছে গোলাবর্ষণে 3 জন নিহত এবং 1 জন আহত হন বলে জানিয়েছেন স্থানীয় প্রসিকিউটররা। এই অঞ্চলে রাতভর বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হয়েছিল বলে জানায় জাতীয় গ্রিড অপারেটর। এই সপ্তাহে সুমি অঞ্চলে একাধিক রুশ হামলায় বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ কমে গেছে এবং কর্তৃপক্ষকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন রাশিয়ার এই বারবার জ্বালানি গ্রিডে হামলার সমালোচনা করেছে। তারা বলেছে, এসব হামলা পানি সরবরাহ, স্বাস্থ্য, শিক্ষা ও দেশের সামগ্রিক অর্থনীতিতে ঝুঁকি তৈরি করেছে। এক প্রতিবেদনে জাতিসংঘ বলেছে, ইউক্রেনের বেসামরিক বিদ্যুৎ ও তাপ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার প্রচেষ্টায় একাধিক মানবিক আইন লঙ্ঘনের যথেষ্ট প্রমাণ রয়েছে। কিয়েভ বলেছে, জ্বালানি ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা একটি যুদ্ধাপরাধ। আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে 4 জন রুশ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ইউক্রেনের বেসামরিক বিদ্যুৎ অবকাঠামোতে হামলার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মস্কো অবশ্য বলেছে, বিদ্যুৎ অবকাঠামো সামরিক লক্ষ্য হিসেবে বৈধ এবং তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলি ভিত্তিহীন।